Hello and welcome to Legacy Rendezvous with Rima, your go-to space for inspiring conversations with change makers across India. I'm your host Rima Ghosh, and today we are diving deep into one of the most crucial and dynamic sectors that affects each of our lives, the Indian financial market. In this special episode, we are joined by none other than Mrs. Kavita Ghosh, Senior Money. Let's begin. Hi Kavita, Hi. welcome to my show. Now let's get straight to the questions. So Kavita, as you are a part of the Indian financial market, so what is the current state of Indian financial market in 2025? See, Indian economy is a very growing economy. আমাদের যে জিডিপি গ্রোথ আছে which is also very high, we are into 6.5%. আর আমাদের ইনফ্লেশন রেট ইজ অলসো ভেরি কন্ট্রোল, ইটস 2.5%. আর যদি আমরা মনিটারি রেট দেখতে চাই, দিস ইজ অলসো ভেরি কন্ট্রোল, লাইক 100 বেসিস পয়েন্ট রেট কাট হয়েছে। তো ইন দ্যাট ওয়ে উই ক্যান সি যে আমাদের ফাইন্যান্সের মার্কেটটাও ইজ অলসো ভেরি গ্রোয়িং। যেভাবে আমাদের এক্সপোর্ট আমাদের বুস্ট আপ হয়েছে, আমরা $825 বিলিয়ন এক্সপোর্ট করেছি ইন্ডিয়ান মার্কেট থেকে। তো দিস থিংস আর ভেরি পজিটিভ ফর ইন্ডিয়ান ইকোনমি। আর আমরা যদি ইফ উই টক অ্যাবাউট দ্য স্টক মার্কেট, তো ইয়া ইটস লিটল বিট কনসিয়াস, বাট সিন্স দ্য ইকোনমি ইজ গ্রোয়িং, তো সেই হিসাবে উই আর ভেরি মাচ We are growing in a considerable manner. কনসিডারেবল ম্যানার। তো কোনো ইনভেস্টর যদি ফার্স্ট টাইম কোনো ইনভেস্টমেন্ট করতে চায়, তো হাউ ডাজ হি অর শি গো অ্যাবাউট ইট? ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করতে গেলে হোয়াট আই উইল সাজেস্ট কি ডেফিনেটলি তার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করতে হবে। যে সে ডেফিনেটলি হি অর শি স্টার্ট উইথ আ স্মল ইনভেস্টমেন্ট উইথ এসআইপি, যেগুলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেগুলো মিউচুয়াল ফান্ডে মেনলি আমরা করে থাকি। উই ক্যান ডু ইন ইকুইটি অলসো। আমরা যদি পার্টিকুলার কোনো স্টক বা কোনো ইন্ডাস্ট্রিকে আমরা যদি এই ফোকাস করি, যেমন আজকে এনার্জি সেক্টরটা খুব ভালো করছে, ফাইন্যান্স সেক্টর খুব ভালো করছে, তো ওখানেও আমরা স্মল প্রত্যেক মাসে আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী কিছু কিছু স্টক আমরা অ্যাড করতে থাকলাম প্রত্যেকটা লেভেলে। মানে প্রাইস ব্যান্ড তো সবসময় প্রত্যেক মাসে এক থাকে না, আমরা প্রত্যেক লেভেলে একটা স্টক বাই করতে থাকলাম। অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান ডু অলসো ইন মিউচুয়াল ফান্ডস। ভালো ভালো এসআইপিস আছে, স্পেশালি ইন আ হাইব্রিড ফ্লেক্সি ফান্ডস যেগুলো আছে, ইন্ডেক্স ফান্ড যেগুলো আছে, সেগুলোতে আমরা যখন একটা ছোট ছোট অ্যামাউন্ট করে আমরা ইনভেস্টমেন্ট ওখানে আমরা স্টার্ট করতে পারি ফর দ্য বিগিনার্স। আর যারা ধরুন আস্তে আস্তে স্টকে মানে ভালো নলেজ গ্রো করে ফেললো, কনফিডেন্স চলে এলো, একটা ভালো কর্পাস ক্রিয়েট হয়ে গেছে, সেক্ষেত্রে হি ক্যান কাম ইন টু ইকুইটি মার্কেট। তার জন্য হ্যাঁ, ডেফিনেটলি একটু বেসিক নলেজ লাগবে, একটু মার্কেট রিসার্চ করতে হবে। ইটস নট দ্যাট কি হ্যাঁ আমি কিছু শুনলাম আমি সেই স্টকটা তুলে নিলাম, নো, ইউ হ্যাভ টু রিসার্চ ফার্স্ট। তো এইভাবে ধীরে ধীরে স্টার্ট করা। এবার দেখো, যদি ইফ ইউ কিপ দ্য ইন্ডিয়ান সোসাইটি ইন মাইন্ড, বেসিক্যালি মেজরলি ইটস আ মিডল ক্লাস সোসাইটি। সো মিডল ক্লাসদের জন্য ইন 2025 তুমি কি মানে সেফেস্ট ইনভেস্টমেন্ট অপশনস দিতে পারো?
সেফেস্ট ইনভেস্টমেন্ট অপশন সেটাই হয়, সেখানে আমি একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন কারোর যদি সে 100 টাকা তার সেভিংস আছে, সেই 100 টাকাটা সে ইনভেস্ট করতে চাইছে, তো সে পুরো 100 টাকাটাই আমি বলবো না সে এসআইপিতে করুক, কি পুরো টাকাটাই সে ইকুইটিতে করুক, তাকে সবসময় সেই টাকাটাকে ভাগ করতে হবে। মেবি সে যদি 50% অফ দিস অ্যামাউন্ট, অ্যাজ হি ইজ এ নিউ বিগিনার, আমি বলবো 50 টাকা আপনি এসআইপিতে লাগান, আচ্ছা। এসআইপি দিয়ে আপনি স্টার্ট করুন। রেস্ট 50-র মধ্যে ইউ বাই সাম গোল্ড, হুম বা ইউ বাই সাম, যদি তার একটা গোল বেসিস যদি থাকে, সে বিগিনার্স ডেফিনেটলি সে চাইবে যে সে একটা বাড়ি কিনুক, কি একটা গোল্ডে ইনভেস্ট করুক, সেক্ষেত্রে তার সেভিংসগুলো সেভাবে তাকে গ্রো করতে হবে, সেভাবে মানে সেই কিছুটা ইকুইটিতে করলো, কিছুটা এসআইপিতে করলো, আর কর্পাস যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিছুটা গোল্ডে ইনভেস্ট করলো, এইভাবে ভাগ করে করে তাকে করতে হবে। এবার ইউ আর এন ইনভেস্টমেন্ট ম্যানেজার ইন নির্মল বাং, Yeah. তাই তো? Yeah. এবার হোয়াট রোল ডাজ নির্মল বাং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা বেসিক্যালি গিভ ইন শেপিং রিটেল ইনভেস্টমেন্টস? নির্মল বাং এখানে ইজ আ ভেরি ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ব্রোকিং হাউস। আমরা বহু বছর ধরে আমরা এই ইকুইটি মার্কেটে ক্যাটার করছি। আমাদের যে অ্যাপটা হচ্ছে ওটা হচ্ছে বিয়ন্ড অ্যাপ, উইচ ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি। ওখানে উইদাউট এনি চার্জেস আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায়। সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরে সেখানে আমাদের অ্যাডভাইজার যে টিম আছে, যে রিসার্চ টিম আছে, সেই রিসার্চ টিম থেকে আমরা প্রত্যেক দিন আমরা ইকুইটি বেস, কমোডিটি বেস আমরা রিসার্চগুলো দিতে থাকি। সেখান থেকে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী সেখানে আপনি আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। প্লাস আমাদের যে রিলেশনশিপ ম্যানেজার টিম থাকে তারাও টাইম টু টাইম ইনপুটস দেয়, তাদের পোর্টফোলিওগুলো তারা সেগুলোকে সেভাবে সাজিয়ে দেয়, গাইড করে দেয় যে স্যার আপনি এইভাবে করতে পারেন। আর এই গাইডেন্সটা কীরকম থাকে, হাউ মাচ ইউ আর ইনভেস্টিং, হাউ লং ইউ ওয়ান্ট টু গেট ইনভেস্টেড, হাউ মাচ ক্যাপাসিটি রিস্ক ইউ ওয়ান্ট টু টেক, সে তার উপরে ডিপেন্ড করে আমরা সেরকমভাবে পোর্টফোলিও গাইড করে থাকি, এবং সেগুলো আমরা টাইম টু টাইম সেগুলোকে রিভিউও করি, যাতে ক্লায়েন্টসদের কাছে ক্লিয়ার পিকচার থাকে যে হাউ দেয়ার ফান্ড ইজ গ্রোয়িং। এবার ধরো সামওয়ান ওয়ান্টস টু ইনভেস্ট ইন আ স্টক মার্কেট, হি ইজ আ বিগিনার, এবার তোমাদের স্টক মার্কেটে কি কোনো ব্রেকডাউন কিছু আছে, মানে বেসিক ব্রেকডাউন একটা, যে স্টেপ বাই স্টেপ আ পারসন গোজ অ্যাবাউট ইট? স্টক মার্কেটে সবসময় যেরকম আপ ট্রেন্ড থাকে সেরকম ডাউন ট্রেন্ডও থাকে। সেই জন্য সবসময় আমরা যেটা অ্যাডভাইস করে থাকি যে আমাদের যারা বিগিনার্স, যারা অতটা রিসার্চ মানে এখনো করে উঠতে পারেনি, বা মার্কেট অতটা বোঝেনি বা স্টাডি করেনি, বা মার্কেটের আপস অ্যান্ড ডাউনস তারা এখনো দেখেনি, সেক্ষেত্রে আই উইল সাজেস্ট যে নিফটি 50-র যে আমাদের স্টকগুলো আছে সেই স্টকগুলোর ওপরেই তারা যেন ইনভেস্ট করে। মানে আমরা রোজকার দিনে যে প্রোডাক্টসগুলো আমরা দেখছি বা যে সার্ভিসেসগুলো আমরা ইউজ করছি, যেমন আমরা যদি আজকে ব্যাংক বলতে বুঝি, আমরা ডেফিনেটলি 2-3টে ব্যাংক সবসময় মাথায়, লাইক এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই। এবার আজকের ডেটে কেউ যদি এসবিআই স্টক কেনে, ডেফিনেটলি তার রিস্ক অনেক কম, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে তার রিটার্ন মডারেট হলেও সে কিন্তু আস্তে 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 একটা এসআইপি মোডে সে এসবিআই স্টক কিনতে থাকলো। আমি বলতে চাইছি যে যে কোম্পানিগুলোকে আমরা ডে টু ডে লাইফে ইউজ করছি, তাদের আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে একটা দিনের শেষে বা বছরের শেষে আমরা একটা মডারেট রিটার্ন আমরা এক্সপেক্ট করে থাকি ফর দ্য বিগিনার্স আই এম টেলিং। তারপরে যখন রিসার্চ করে তার মার্কেটের যখন নলেজ বাড়বে, তো হি ক্যান টেক আ রিস্ক অ্যান্ড গো ফর আদার কোম্পানিজ অলসো। তা এখন মার্কেটটা কেমন? ইজ ইট আ গুড টাইম টু ইনভেস্ট ইন ইন্ডিয়ান ইকুইটিস? এখন মার্কেটটা একটু কসিয়াস ডেফিনেটলি, আর সেক্ষেত্রে এখন বলা যেতে পারে দিস ইজ অ্যাবসলিউটলি এ বায়ার মার্কেট। কারণ আমরা প্রত্যেকটা স্টক আমরা যদি অ্যানালাইজ করি, নিয়ারলি প্রত্যেকটা স্টকে 15-20-30% পর্যন্ত তারা এখন ডিসকাউন্ট রেটে আছে। ভালো ভালো স্টক, দিস আর বিগ কোম্পানিজ অফ ইন্ডিয়ান মার্কেট, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই স্টকগুলো ডিসকাউন্ট রেটে আছে। সেক্ষেত্রে আমরা যদি সেক্টোরিয়াল ওয়াইজ রিসার্চ করে সেখান থেকে যদি আমরা আস্তে আস্তে করে সেই স্টকগুলো যদি আমরা কিনতে থাকি, সেক্ষেত্রে আজ না তো কাল সেগুলো তো আবার সেই লেভেলে যাবেই।
যখন এখন যদি সে 20% ডিসকাউন্টে আছে, আমি যদি এখনই বাই করে নিয়ে ওটাকে হোল্ড করি, তো সেক্ষেত্রে আমার রিটার্ন ডেফিনেটলি হাই হবে। আচ্ছা, tell us about some of the common mistakes that an investor usually make and should be avoided. হ্যাঁ, ডেফিনেটলি আই শুড টক অ্যাবাউট ইট। আজকের ডেটে যেটা কমন মিস্টেক, আর যেটা নিয়ে এক্সচেঞ্জেও প্রচুর অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে, যে লোকে চাইছে শর্ট টার্মে মানে অনেকটা গেইন করতে। শর্ট টার্মে সে এতটা চাইছে, মানে দে আর টেকিং স্টক মার্কেট অ্যাজ আ গ্যাম্বলিং, কিন্তু এটা কিন্তু নয়, এটা পুরোটাই রিসার্চ বেস। এটা একটা জায়গা যেখানে প্রচুর আসপেক্টে রিসার্চ করে তারপরে অনেক কিছু মানে কি বলবো পড়াশোনা করে একে ইনভেস্ট করা আছে, বিকজ দিজ আর দ্য হার্ড আর্ন মানি। কিন্তু কি হচ্ছে যে স্টক মার্কেটে লোকে গ্যাম্বলিং হিসেবে নিয়ে নিচ্ছে। আজকে যদি আমি ব্যাংকে যাই, আমি যদি একটা ফিক্সড ডিপোজিট করি, কত আমি পাবো? হাউ মাচ আই গেট? 6.5%, খুব বেশি হলে 7%, দ্যাট টু আফটার ইয়ার। তারপরেও কিন্তু টিডিএসটা কাটবে। তো নেট টু নেট আমি কত পারছি? 4%, 4.5%। ওয়ারাস যখনই লোকে স্টক মার্কেটে আসে তখনই মনে হচ্ছে যেন ইট উইল গিভ মি আ ডাবল রিটার্ন মানে শর্টার পিরিয়ড। মানে জিনিসটা একটা গ্যাম্বলিং এর পর্যায়ে চলে যাচ্ছে। স্পেশালি ওয়েন উই টক অ্যাবাউট কি বলবো ডেরিভেটিভ মার্কেট, অপশন ট্রেডিং, যেটা আমাদের বারবার করে আমরা যখনই কোনো নিউজ চ্যানেল দেখছি বা যাই দেখছি বা কোনো একটা অ্যাপও যখন আমরা ওপেন করি আমাদের ইকুইটির অ্যাপ, তখনই কিন্তু ওখানে একটা ডিসক্লেমার দেওয়া থাকে যে দিস ইজ আ ভেরি হাই রিস্ক। কিন্তু সেখানে কি হচ্ছে, যত বিগিনার্সরা আসছে, যত নিউ মার্কেটে আসছে, তারা কিন্তু প্রথমেই দে গট অ্যাট্রাক্ট ইন ডেরিভেটিভস, অপশন ট্রেডিংয়ে যাচ্ছে কি না মেরা এক কা দো হোগা, বাট আলটিমেটলি কি হচ্ছে ডেটা সেজ 99% লস। তো এইখানেই কিন্তু টাকাটা পুরোটাই উড়ে যাচ্ছে। ওয়ারাস যেটা কি প্রচণ্ড সিস্টেমেটিক হওয়া উচিত, ইকুইটিতে ইনভেস্ট করে আস্তে আস্তে করে লেট দ্য ফান্ড গ্রো, সেই জিনিসটা কিন্তু এখনকার যারা নিউ কামার্স তাদের কাছে কিন্তু থাকছে না। এটা পুরোটাই মনে হচ্ছে যে আমি স্টক মার্কেটে আছি, তার মানে আমার শর্ট টাইমে আমি অনেকটা গেইন করব, সেখানেই কিন্তু ভুলটা হচ্ছে। এবার ধরো নির্মল ভাঙ্গের যে বিয়ন্ড অ্যাপটা আছে, ওটা কি করে ইনভেস্টমেন্টটাকে সিম্পলিফাই করে? মানে দেখুন, বিয়ন্ড অ্যাপটা মানে এটা সিম্পল লাইক আদার যেগুলো আমাদের ইকুইটি মার্কেটে ব্রোকিং হাউসদের যে আদার্স অ্যাপ আছে, এটাও ওরকমই, খুব একটা মানে কমপ্লিকেটেড কিছু না। প্লে স্টোরে গিয়ে আমরা বিয়ন্ড অ্যাপ ডাউনলোড করতে পারি, কিন্তু তার আগে আমাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। খোলার পরে সেখানে একটা ইউজার আইডি জেনারেট করা হয়, সেই ইউজার আইডি দিয়ে আমরা বিয়ন্ড অ্যাপে আমরা ওটাকে লগ ইন করতে পারবো। তারপরে ওখান থেকে আমরা বিভিন্ন রকম বাই সেল আমরা ওখান থেকে করতে পারবো। ইমার্জিং সেক্টরস টু ওয়াচ ইন ইন্ডিয়ান স্টক মার্কেট, ইমার্জিং সেক্টর, বুমিং সেক্টর যাই বলো না কেন, সেগুলো হচ্ছে আমাদের ইভি আছে, আমাদের বিভিন্ন এনার্জি সেক্টরসগুলো আছে, আমাদের ব্যাংকিং সেক্টর যেগুলো, দিস আর অলসো ভেরি বুমিং, ফাইন্যান্স সেক্টরগুলো দিস ইজ অলসো বুমিং। এইগুলোতে আমরা কাজ করতে পারি। প্লাস আমি যেগুলো একটু আগে বললাম যে আমাদের এফএমসিজি প্রোডাক্ট যেগুলো আমরা প্রত্যেক দিন ইউজ করছি, সেই কোম্পানিজগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি, সেই সেক্টরে আমরা ইনভেস্ট করতে পারি। এবার মানে ধরো ইন্ডিয়ান ওমেন এতদিন অবধি মানে ফর দ্য পাস্ট 10 years থিংস হ্যাভ চেঞ্জ, বাট ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে there are certain amount of earnings that needs to be invested, এটা মেল হোক ফিমেল হোক যেই হোক। কিন্তু আগে উইমেনদের জন্য এত অ্যামেনিটিস ছিল না, যেটা এখনো পসিবল হয়। তো উইমেনরা আজকের দিনে কিভাবে ইনভেস্টমেন্টের দিকে যেতে পারে একটু বলো। উমেনদের জন্য আমি বলবো যে স্টক মার্কেটে তাদের ইনভেস্টমেন্ট করা, ট্রেড করা ইটস ভেরি ইজি। কারণ কেউ যদি হাউসওয়াইফ হয় সেক্ষেত্রে তাদের হাতে টাইম থাকছে, বিকজ ফ্রম 9 to 3:30 মানে বিং আ মেল ক্যান্ডিডেট হু আর ওয়ার্কিং, তাদের ক্ষেত্রে সবসময় মার্কেট ফলো করাটা একটু
অসুবিধে হয়। হুম। কিন্তু কেউ যদি অ্যাজ হাউসওয়াইফ থাকে বা ওয়ার্ক ফ্রম হোম করছে, সে কিন্তু সে মানে মার্কেটটাকে খুলে দেখতে পাচ্ছে, তার হাতে এনাফ টাইম আছে, হুম। সে ফলো করতে পারছে। আজকে যদি সে কোনো স্টক তুলছে, হুম। সে কিন্তু ফলো করছে যে হ্যাঁ আমার সেই স্টকটা 2%, 3%, 4% গেছে, তখন কিন্তু আমি প্রফিট বুকিংটা করব। আর যখনই মানে বাড়ি বসে যে আর্নিং, এই জিনিসটা যেটা হচ্ছে শেয়ার মার্কেটের জন্য কখনোই কিন্তু বাইরে যেতে হচ্ছে না। হুম। যেটা হচ্ছে ইউ হ্যাভ টু গ্রো ইয়োর নলেজ। সেই নলেজটা গ্রো কিন্তু সবসময় স্টাডি করে বা আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখে বা বিভিন্ন আহ, আহ, কি বলবো, পড়াশোনার যেসব এখন প্ল্যাটফর্মগুলো আছে, বিভিন্ন আমাদের ইউটিউব চ্যানেলস আছে যেগুলো খুব ভালো নলেজ দিয়ে থাকে, হুম। সেগুলো ভালো করে স্টাডি করলে, করে ইনভেস্ট করলে তারা কিন্তু ইজিলি এই আর্নিংটা করতে পারে। আর এটার জন্য যে হিউজ ইনভেস্টমেন্ট লাগবে তাও নয়, যার যেটুকু ফান্ড আছে। হুম। আজকের ডেটে কেউ যদি 1000 টাকা নিয়েও যদি শেয়ার মার্কেটে নামতে চায়, আচ্ছা। সেও কিন্তু দুটো স্টক নিয়ে বাড়িতে যেতে পারে। ও ওয়ান্ডারফুল। ইটস নট দ্যাট কি হ্যাভ টু ইনভেস্ট ল্যাক্স অ্যান্ড ল্যাক্স, সেখান থেকেই আপনি মাল্টিপ্লাই করুন। একদম। আমাদের এসআইপির ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এসআইপি ক্ষেত্রে একটা কমিটমেন্ট থাকে, স্টার্ট উইথ 500, আমাকে প্রত্যেক মাসে 500 ইনভেস্ট করতে হবে টু দ্য পার্টিকুলার ডেট। কিন্তু ইকুইটিতে কি আছে, হোয়াট এভার অ্যামাউন্ট ইউ হ্যাভ, যে মাসে যে টাকাটা আছে, যখন যে টাকাটা এলো সে টাকাটা মার্কেটে ইনভেস্ট করলাম। আর ইটস এ লিকুইডিটি ইজ ভেরি হাই। আমি যদি মনে করি যে আমার টাকাটা লাগছে, আমার অমুক দিন লাগবে কি আমার 1 সপ্তাহ পরে লাগবে, আমি কিন্তু সেভাবে আমার শেয়ারগুলোকে আমি সেল আউট করে টাকাটাকে আমি বার করে নিতে পারবো। তো সেখানে ব্লক হওয়ারও কোনো জায়গা নেই, কোনো অ্যামাউন্টেরও ব্যাপার নেই, বা আমার কোনো কমিটমেন্টও নেই যে আমাকে এই টাকাটা প্রত্যেক মাসে কি প্রত্যেক বছরে দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, তবে আমি সবসময় রিকোয়েস্ট করব যে কোনো জায়গায় নিজের হার্ড আর্ন মানি লাগানোর আগে ইউ শুড ডু ইয়োর ওন রিসার্চ। ডেফিনেটলি আমাদের নির্মল বাং থেকে অ্যাডভাইজারি থাকে, বাট তারপরেও আপনারা ভালো করে দেখুন। বা কেউ একটা খবর এলো, হ্যাঁ ইয়ে ইতনা বাড়েগা লাগা দো পয়সা, নো, ডোন্ট ডু দ্যাট। ইউ গেট ইন টু দ্যাট কোম্পানি, ইউ রিসার্চ অ্যাবাউট দিস, সে তার ফাইন্যান্সিয়াল দেখো, তার প্রিভিয়াস 52 উইকসে তার কি রিটার্ন আছে সেগুলো দেখো, তার হাই দেখো, তার লো দেখো, কত টাকা হাই করেছে, কত লো করেছে, দেখে তারপরেও যখন কনফিডেন্স আসবে তখন ইনভেস্ট। এবার এসআইপি ভার্সেস ধরো লামসাম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস, তুমি এটার উপরে কি বলতে চাইছো? it depends upon the requirement of the client. কেউ যদি মনে করে যে আমি ছোট ছোট করে টাকা আমি জমাবো, তো সেক্ষেত্রে তার জন্য এসআইপি ইজ বেটার। এসআইপি ইজ অলসো গিভিং আ ভেরি গুড রিটার্ন। আমরা মোটামুটি বছরে অ্যাটলিস্ট 14-16% রিটার্ন আমরা এসআইপি থেকে করেই থাকি। তারপর তার একটা মাল্টিপ্লায়ারের ব্যাপার থাকে, সেই মাল্টিপ্লায়ারেও সেই অ্যামাউন্টটা বাড়তে থাকে। এবার কারোর কাছে যদি লামসাম টাকা থাকে, তো হি উইল নট ওয়েট না কি আমি এই টাকাটা বাড়িতে রেখে দিলাম, প্রত্যেক মাসে আমার এত টাকা করে কাটবো, হি উইল নট ডু দ্যাট। বাট লামসামের ক্ষেত্রে আই উইল সাজেস্ট যে আপনি যদি একটু রিস্ক নিতে চান, আপনার যদি একটু মার্কেট সম্বন্ধে নলেজ আছে বা আপনি নলেজ গ্রো করতে চান, সেক্ষেত্রে ইউ কাম ইনটু ইকুইটি মার্কেট। আর যদি মনে হয় যে না আমি রিস্ক বেশি নেব না, আমার অত সময় নেই দেখার, ডেফিনেটলি ইউ গো ফর আ মিউচুয়াল ফান্ড। প্রচুর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আছে, ফ্লেক্সি ফান্ড আছে, ইন্ডেক্স ফান্ড আছে, যেগুলো খুব ভালো রিটার্ন দিচ্ছে। 16-20% রিটার্ন আমরা মিউচুয়াল ফান্ডে পেয়েই থাকি। হ্যাঁ, এবার এটাই আমাকে বলো, মানে বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন থ্রু এনবিএফসিএফ, এই কনসেপ্টটা আমাকে একটু বোঝাও, তুমি আমাদের ভিউয়ার্সকে বোঝাও আবার। মিউচুয়াল ফান্ড যেগুলো জেনারেলি হয়ে থাকে, সেগুলো বিভিন্ন ইনস্টিটিউশনের থ্রু দিয়েই ম্যাক্সিমাম হয়। আমরা কোনো ব্যাংকে গেলাম, সেখানে আমরা কিছু অ্যাডভাইস পেলাম মিউচুয়াল ফান্ডস নিয়ে, আমরা তখন ইনভেস্ট করলাম। বা কোনো ব্রোকিং হাউস লাইক আজ নির্মল বাং সিকিউরিটিজ, আমরা ওখান থেকেও আমরা বিভিন্ন মিউচুয়াল ফান্ড ক্লায়েন্টসদের অ্যাডভাইস করে থাকি, সেখান থেকে ইনভেস্টমেন্ট হলো। বা এখন অনেকে নলেজ গ্রো করে থাকে, অনেক রিসার্চ করে থাকে, সে তখন অনলাইনে ডিরেক্টলি গিয়ে ফান্ড হাউসের সাইট থেকেও সে ইনভেস্ট করে থাকে। সেখানে একটু সামান্য চার্জেসের হেরফের হয়, সেটা মানে চোখে লাগার মতো নয়। তবে হ্যাঁ, আপনি যদি একটা কোনো অ্যাডভাইজারের অ্যাডভাইস মেনে, হু আর কোয়ালিফাইড, সে একটা ভালো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত আছে বা তার এক্সপিরিয়েন্স অনেক, সেক্ষেত্রে কি হয়, সে আপনাকে ইনভেস্ট করালে সে টাইম টু টাইম আপনাকে আপডেটগুলো দিতে থাকে।
যেমন যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তো ডেফিনেটলি আমরা ইন্ডেক্স ফান্ড থেকে বেরিয়ে তখন আমরা একটা ব্যালেন্স ফান্ডে চলে আসবো কি ডেপ্ট ফান্ডে চলে আসবো, সেই জিনিসগুলো অ্যাডভাইসগুলো আসতে থাকে। এবার ধরো এখন তো গ্লোবালিও এত টার্মোইলিক একটা সিচুয়েশন চলছে, ধরো গ্লোবাল ইভেন্টস গুলোর কি ইম্প্যাক্ট পড়ে অন ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট? দে আর অল কানেক্টেড, সো হাউ ডাজ ইট রিয়েলি ইম্প্যাক্ট? প্রচন্ড বেশি কানেক্টেড। শেয়ার আমাদের আমাদের শেয়ার মার্কেট ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। আর আমাদের ইকুইটি মার্কেট মানে বলা যেতে পারে 70-80% ইজ ভেরি নিউজ বেস। এখনো নিউজ বেস, কোনো একটা সেন্সিটিভ নিউজ হলো সঙ্গে সঙ্গে ইট গেট রিয়াক্ট। তো আমাদের গ্লোবাল মার্কেটে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি হচ্ছে, আমরা যখনই ইকুইটিতে ইনভেস্ট করব আমাদের কিন্তু সব জিনিস নিয়েই মাথার মধ্যে রাখতে হবে যে এখন প্রেজেন্ট সিনারিও কি চলছে। ওকে, আর ধরো ক্রিপ্টোকারেন্সি উইচ ইজ আ ভেরি বিগ থিং, এখন সবাই ক্রিপ্টো শুনলেই একটু ইয়ে হয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে যাচ্ছে। সো ইজ ইট আ ভায়াবল অপশন ফর ইন্ডিয়ান ইনভেস্টার্স? আমাদের এখনো এক্সচেঞ্জ থেকে সেটা নিয়ে অ্যাকসেপ্টেন্সিটা এখনো সেরকমভাবে আসেনি বলে আমরা এটাকে এখনো সেরকম প্রমোট করতে পারছি না, বাট হ্যাঁ সবাই তো করছে, রিটার্ন তো পাচ্ছে, সো ওয়াই নট? ওয়াই নট। সেইটাই। আর ধরো ইয়াং প্রফেশনালস যারা দে আর লুকিং ফরওয়ার্ড টু বিল্ড ওয়েলথ, তারা কিভাবে কি করবে, তাদের কি অ্যাডভাইস দেবে তুমি? আমি প্রথমেই তাদের অ্যাডভাইস দেব যে যদি ইকুইটি মার্কেটে নতুন থেকে থাকো প্রথমেই ডেরিভেটিভসে ঝাঁপিয়ে পড়ো না। ইউ ফার্স্ট ইকুইটিতে রিসার্চ করো, ট্রেড করো বা ইনভেস্টমেন্ট করো, সেগুলো ভালো করে মার্কেটটা বোঝো। তারপর যখন ডেরিভেটিভসের ওপর যখন কনফিডেন্স থাকবে তখনই যেন ডেরিভেটিভস অপশন ট্রেডিং এগুলোতে যাও, কারণ এখানে মোটামুটি 99%ই লসই হয়, খুব কম লোকই। কিছু কিছু স্ট্র্যাটেজিস আছে, একদম যে প্রফিট হয় না তা নয়, সেই স্ট্র্যাটেজিসগুলো ভীষণই ম্যাথামেটিক্যাল, ভীষণই কনস্ট্রাকটিভ, সেগুলোকে বুঝতে হবে, নিজের সেন্টিমেন্টকে কন্ট্রোল করতে শিখতে হবে, প্লাস মার্কেটের কীরকমভাবে বা কীভাবে কী রিয়াকশান হতে পারে, যে বললাম একটু আগে নিউজ বেস, তো সেগুলোতে তো আমাদের অপশানে প্রচণ্ডভাবে রিয়াক্ট করে। হঠাৎ করে একটা খবর এলো সঙ্গে সঙ্গে মার্কেট পড়ে গেল, বা হঠাৎ করে কোনো খবর এলো মার্কেট হঠাৎ করে একদম হাইপে চলে গেল। তো এই জিনিসগুলোকে প্রচণ্ডভাবে কি বলবো রিসার্চ না করে এই ডেরিভেটিভসে অ্যাটলিস্ট যাওয়া উচিত নয়। আর সবসময় নিজে যে কর্পাস থাকবে সেটাকে সবসময় ডাইভার্সিফাই করা উচিত। কিছুটা ইকুইটি করলাম, কিছুটা এসআইপি করলাম, কিছুটা মিউচুয়াল ফান্ডে দিলাম, কিছুটা গোল্ডে ইনভেস্ট করলাম, কিছুটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করলাম, দেয়ার আর অনেকগুলো অপশান থাকে, সেগুলোর দিয়ে ভাগ করে এটাকে করা উচিত। এবার হাউ ডাজ ইন্স্যুরেন্স ব্রোকিং টাই ইনটু আ কমপ্লিট ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও, মানে কি করে? ইন্স্যুরেন্সে ডেফিনেটলি আমাদের পোর্টফোলিওতে এটারও ইম্পর্টেন্স অনেক আছে, কারণ হচ্ছে যে আমাদের লাইফ কাভারেজ সবার দরকার। ইফ সামবডি ইজ আ আর্নিং মেম্বার, ফ্যামিলির একজন যদি আর্নিং মেম্বার হয় তার তো লাইফ কাভারেজ থাকাই উচিত। সেটা লাইফ কাভারেজ তার সঙ্গে হেলথ কাভারেজ দুটোই থাকতে হবে, কারণ আজকে ডেটে মেডিকেল এক্সপেন্সেসও এত হাই হয়ে গেছে যে সবারই একটা ডিসেন্ট তার ফ্যামিলি কাভারেজ থাকতে হবে মেডিকেল এক্সপেন্সেস কাভার করার জন্য। প্লাস তার একটা লাইফ টার্ম প্ল্যান, যেটা আমি বলবো ইনভেস্টমেন্ট, যদি ইনভেস্টমেন্টের মধ্যে তার পোর্টফোলিওর মধ্যে তার একটা টার্ম প্ল্যান থাকতে হবে, কারণ আজকে যদি তার কিছু হয়ে যায় তার ফ্যামিলি যেন কোনো মানে ফাইন্যান্সিয়াল হ্যাকালে না পড়ে, হ্যাঁ সেটার জন্য। বাট ফর এ ইনভেস্টমেন্ট পারপাস আমি কখনোই ইন্স্যুরেন্সটাকে প্রমোট করি না, কারণ ইন্স্যুরেন্সের কাজ হচ্ছে লাইফটাকে কভার করা বা যে কোনো জিনিস যার ইন্স্যুরেন্স আমরা করছি তার কাভারেজটা দেওয়া, তার কাজ কিন্তু সেইটুকুই। আর যখনই ইফ ইউ টক অ্যাবাউট ইনভেস্টমেন্ট, তো উই হ্যাভ আ আদার টুলস অলসো যেখানে আমরা ভালো রিটার্ন পাবো উইথ আ secure. What are the top myths about Indian stock market that you would like to bust? ইন্ডিয়ান স্টক মার্কেটে মিথ বলতে আমি যেটা একটু আগে বললাম যে স্টক মার্কেটে এলেই লোকের পেশেন্স থাকে না, হঠাৎ করে রাতারাতি বড় লোক হয়ে যাবো, তো এইটা কিন্তু নয়।
স্টক মার্কেট সবাই বলে খবর পে চলতা হ্যায়, খবর না, খবর বলাটা ঠিক নয়, টিপ পে চলতা হ্যায়। সেই জিনিসগুলো কিন্তু ঠিক নয়। সেগুলো হয়তো 10টা টিপ পেলে আপনার একটা ক্লিক করবে, কিন্তু বাকি 9টায় টাকা চলে যাবে। তো বেটার আই উইল সাজেস্ট কি আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করতে চলেছেন সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল আপনি দেখুন, তার প্রিভিয়াস তার রিটার্নগুলো দেখুন, সে তার শেয়ার তে যারা ইনভেস্ট করেছে তাদের কীরকম রিটার্ন দিয়েছে, তারপরে সেখানে ইনভেস্ট করুন। অ্যান্ড ডোন্ট বি ইন হারি। এখানে কিন্তু কোনো গ্যাম্বলিং নেই, ইটস আ পিওর ম্যাথামেটিক্যাল গেম, পিওর পেশেন্স আছে, পিওর কোম্পানি পারফরমেন্সের ওপর গ্রোথটা আসে, সেই হিসেবেই হয়। The Nirmal Bank, apart from other financial service providers, how do they set their standards apart? নির্মল বাংকের যেটা নির্মল বাংক সিকিউরিটিজ মানে খুব যে সবার থেকে আলাদা সেটা বলাটা ঠিক নয়। উই গিভ আ গুড প্ল্যাটফর্ম, আমরা ভালো অ্যাপ দিই যাতে ক্লায়েন্টরা ভালোভাবে ট্রেড করতে পারে। হ্যাঁ, আমরা একটা যেটা করে থাকি, আমরা পার্সোনালাইজ সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদের। আর আমাদের স্ট্রং যে পার্ট হচ্ছে, যে ইউএসপি হচ্ছে, ওটা হচ্ছে আমাদের অ্যাডভাইজারি। কারণ আমাদের যে অ্যাডভাইজার টিম আছে উইচ ইজ ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। তারা বিভিন্ন জি বিজনেস থেকে আরম্ভ করে বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের কমেন্ট্রি আসে, তাদের অ্যাডভাইসগুলো আমাদের প্যান ইন্ডিয়া বেসিসে ফলো করা হয়। তো সেক্ষেত্রে আমাদের একটাই একটা বলবো না, দুটো প্লাস পয়েন্ট হচ্ছে আমরা পার্সোনালাইজ সার্ভিস দিই, প্লাস আমাদের অ্যাডভাইজারি পার্টটা ভীষণ স্ট্রং। এবার জেনারেলি তুমি আমায় বলো যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বলে তো ইন্ডিয়াতে সেরকম কিছুই অ্যাভেলেবেল আগে ছিল না। হাউ ক্যান পিপল রিয়েলি ইমপ্রুভ অন ইট? বিকজ এগুলো তো জানাটা আজকের দিনে ইটস ভেরি ইম্পর্টেন্ট। না, আজকের ডেটে যেভাবে মানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে আর যে ডেটাগুলো আমাদের সামনে আসছে, তাহলে এখন আর এটা বলা যাবে না যে লোকে মানে কেউ কেউ যদি আজকে 10,000 টাকা চাকরি পাচ্ছে, সে কিন্তু আগে গিয়ে গ্রোতে একটা অ্যাপ দিয়ে ডিম্যাট খুলে নিচ্ছে। তার মানে তুমি মানছো যে ইমপ্রুভড হয়েছে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। পিপল আর বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাওয়্যার অ্যান্ড কনসিয়াস অলসো। অ্যাবসলিউটলি। আর স্পেশালি ইন ইকুইটি মার্কেট আফটার কোভিড, মানে আফটার কোভিড ঠিক বলবো না, ঠিক কোভিডের টাইম থেকে এই বুমটা এসছে মার্কেটে, যে সবাই এখন জানে যে আজকে শুধু টাকা আর্ন করলেই হবে না, টাকাটাকে আমি কিভাবে গ্রো করছি, মানে ইটস কাইন্ড অফ মানে ওয়েলথ ক্রিয়েশন, যেটাকে আমরা বলি, এই ওয়েলথ ক্রিয়েশন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। যেরকম যে আমরা আর্নিংটাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, টাকাটা রোজগার করে বাড়িতে এসে রেখে দিলাম, বা আমরা যেটা আগে আমাদের মা বাবার টাইমে দেখতাম যে খুব বেশি হলে বাবা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, ওখানে ফিক্সড ডিপোজিট করা আছে, আমাদের পোস্ট অফিসে এনএসসি কাটা আছে, আমাদের রেকারিং ডিপোজিট করা আছে, ব্যাস এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। এলআইসি, এটা এলআইসি তো মানে এলআইসি করা আছে, ব্যাস এটাই হচ্ছে। কিন্তু এখনকার আপনি যদি জেনারেশন দেখেন, তাদের আর কিছু থাকুক না থাকুক, তারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে আর প্রত্যেকে কিন্তু তাদের পোর্টফোলিও বানানোর চেষ্টা করছে। 90% ভুল করছে অপশন ট্রেডিং করে, কিন্তু তারপর একবার ভুল করবে, সে লসটা একবার দুবার তিনবার করবে, চারবারে বারও কিন্তু বুঝে যাচ্ছে যে জিনিসটা এইভাবে নয়। আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করি, আমি কিন্তু অপশানে 1,000 টাকাই লাগাবো, 9,000 টাকাটা আমার ইকুইটিতেই থাকবে, কি এসআইপিতে রইলো, কি মিউচুয়াল ফান্ডে রইলো। একদম। তাহলে এবার তুমি কবিতা কি বলবে, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেটটা 5 বছরে কোন জায়গায় দাঁড়াবে, তোমার কি মনে হয়? We are going to lead, definitely. I'm very Positive about it? Very much positive about this. আর হয়তো 5 বছরে না হলেও next 10 years we are going to lead. Oh, that's really wonderful. এবার ধরো আমরা we want to be a business partner with Nirmal Bank. সেখানে আমরা how do we go about it? আমাদের নির্মল বাংকে আমরা অ্যাজ আ বিজনেস পার্টনার আমরা নিয়ে থাকি, যেটাকে আমরা ফ্র্যাঞ্চাইজি বলি। সেক্ষেত্রে একটা নমিনাল সিকিউরিটি ডিপোজিট লাগে, সেটা দেওয়ার পরে তাদের একটা মিনিমাম একটা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াটা কি? কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মোটামুটি ওই গ্র্যাজুয়েট, আচ্ছা গ্র্যাজুয়েট হতে হবে, আর তাকে সাইমেন্টেনিয়াসলি একটা ফাইন্যান্স মার্কেটের ওপর একটা নলেজ আমরাও দিয়ে থাকি। Now, is it important to be from a BCom background only? No, it's not that. No, okay. It's not that.
তবে আমরা প্রেফার করি যে তার একটা ফাইন্যান্সিয়াল নলেজ থাকুক, আর আমরা তাকে সেভাবে গ্রো করাই, কারণ যেহেতু আমাদের বিজনেস পার্টনার হিসেবে সেও ক্লায়েন্ট যখন অ্যাকোয়ার করবে এবং ক্লায়েন্টকে যখন সে থ্রু নির্মল বাং অ্যাডভাইজারিগুলো দেবে, তার একটা বেসিক নলেজ থাকা দরকার। সেটুকু আমরা এনশিওর করি যে যাতে তাকে একটা ট্রেনিং আমরা দিই, দিয়ে তাকে একটা নলেজ ফিনান্স সেক্টরে আমরা একটা বেসিক নলেজ তৈরি করে দিই। তারপরে তার সঙ্গে তাকে কিভাবে সে ক্লায়েন্ট অ্যাকোয়ার করবে, কিভাবে তাকে অ্যাডভাইসগুলো দেবে, কিভাবে তার ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করবে, সেগুলো আমরা গাইড করে থাকি। প্লাস সে যদি কোনো ইভেন্ট অর্গানাইজ করে সেক্ষেত্রে আমরা সেখানেও তাকে সাপোর্ট দিই, যাতে জিনিসগুলো মানে যে হাউ টু ক্রিয়েট আ To ওয়েলথ। spread, yeah, and, spread the awareness of how you can create wealth for yourself. ওকে, সো মানে তো তোমাদের কাছে দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার ইজ, তোমাদের কাছে আমি গেলাম, তোমরা আমাকে পুরোপুরি ইউ আর গোয়িং টু শেপ মি ইনটু আ পারসন হু ইজ গোয়িং টু বিকাম আ কনসালটেন্ট ইন দ্য নিয়ার ফিউচার, অ্যান্ড we both can work together. It is as simple as that. সো বেসিক্যালি আর আমি যে নিজেকে প্রজেক্ট করব অ্যাজ ইয়োর পার্টনার অর পার্টনার অফ নির্মল বাং, যেহেতু তুমি নির্মল বাংকে আজকে রিপ্রেজেন্ট করছি, তো ইয়োর পার্টনার বলছি আমি আরও বেশি করে। তো সেখানে ধরো কি করে ধরো রিপ্রেজেন্টেশনের জন্য দের আর সার্টেন থিংস দ্যাট নিডস টু বি প্রোভাইডেড। আমার ধরো অ্যাডভার্টাইজিংয়ের জন্যও জিনিসপত্র লাগবে, তো সেই ব্যাপারগুলো তোমরা কি করো? সেক্ষেত্রে আমাদের নির্মল বাংয়ের বিভিন্ন ব্যানার পোস্টার সেগুলো আমরা দিয়ে থাকি। প্লাস যে বিজনেস পার্টনার হয়েছেন তার বিভিন্ন যেসব লাইসেন্স বলুন, বিভিন্ন সার্টিফিকেটসগুলো, সেগুলো আমরা প্রোভাইড করি, যেটা অ্যাকর্ডিং টু এক্সচেঞ্জ রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোকে ডিসপ্লে করতে হয়। প্লাস আমাদের কিছু বেসিক এমিনিটিস আছে, যেরকম একটা ট্রেড করানোর জন্য একটা সিস্টেম থাকতে হবে, একটা টেলিফোন থাকতে হবে, তাতে যাতে যে অর্ডারগুলো ওভার দ্য ফোন আসবে সেগুলো যাতে প্রপারলি রেকর্ড অ্যান্ড মেনটেন হয়, সেগুলো করতে হবে। মানে অ্যাকর্ডিং টু দ্য এক্সচেঞ্জ রুলস সেগুলো আমরা ভালো করে গাইড করে দিই, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, একটা অফিস মেনটেন করতে হবে। তো এই একটা অফিসও মেনটেন করতে হবে। কেউ যদি চায় বাড়ি থেকে করতে পারবে না? বাড়ি থেকে ঠিক করা যায় না, কারণ এটা তো মানে আপনি যখনই একটা অ্যাজ আ বিজনেস পার্টনার আসছেন, একটা ক্লায়েন্ট বেস আপনি তৈরি করছেন, আর ওয়্যারাজ আপনি নির্মল বাংকে রিপ্রেজেন্ট করছেন, তার একটা মিনিমাম একটা ডেকোরাম থাকে। আর সেই জিনিসগুলো আমাদের ক্লিয়ারলি এক্সচেঞ্জের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমরা ওটাকে মেনটেন করি। তার একটা মিনিমাম একটা স্পেস থাকবে, সেখানে সিস্টেম থাকবে, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, তার একটা বেস ফোন লাগবে, যেখানে আমরা ভয়েস কলগুলো, যেগুলো অর্ডারগুলো ক্লায়েন্ট দেবে সেগুলো যাতে রেকর্ডিং মেনটেন হয়, একটা রেজিস্টার মেনটেন করতে হয়, যেসব লাইসেন্স আর সার্টিফিকেটসগুলো প্রোভাইড করা হয় এক্সচেঞ্জ থেকে সেগুলো যেন ডিসপ্লে থাকে। আর টাইম টু টাইম যেসব রুলস অ্যান্ড রেগুলেশনগুলো এক্সচেঞ্জ থেকে ডাউনলোড করা হয়, যেগুলো আমরা জানিয়ে দিই ক্লায়েন্টস আমাদের বিজনেস পার্টনারদের, সেগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, সো বেসিক্যালি ক্যান ইট বি ডান বাই আ সিঙ্গেল পারসন অলসো, নাকি আমাকে আরও হিউম্যান রিসোর্স হায়ার করতে হবে? না, সেক্ষেত্রে মানে অ্যাজ এ সিঙ্গেল পার্সনও এটা করা যায়, ইফ ইউ ক্যান হ্যান্ডেল ইট। কারণ আপনার বিজনেস ভলিউমের ওপরে ডিপেন্ড করবে যে আপনি হ্যান্ডস কখন নিতে চাইছেন। যদি আপনার ছোট পোর্টফোলিও থাকে তাহলে আপনি নিজেই হ্যান্ডেল করতে পারবেন। যখন আস্তে আস্তে যখন আপনার বিজনেস বড় হতে থাকবে, তখন মনে হবে যে হ্যাঁ আমি একটা ডিলার নিই, কি আমি একটা সেলস পার্সন নিই যে আমার ডকুমেন্টেশনগুলো করবে। তো এগুলো মানে যেভাবে যেভাবে বিজনেস গ্রো করবে সেভাবে সেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন কিভাবে অ্যাড করতে হবে। Okay, so friends, hope you liked the show. Kavita did give us an insight, rather an overview on how you should be investing your hard-earned money. And she has also given you certain business proposals that you can go ahead with. And for many such insightful content, stay with us and we shall get back with many such interesting guests who can enrich us with their knowledge, and that will help us all. Thank you. Thank you so much for inviting me and give me this platform to share my views. Hope we will meet again. Thank you.